প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের প্রতি বুধবারের সাপ্তাহিক আয়োজন চারদিক অনুষ্ঠানে পরিবেশিত হচ্ছে সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। আপনাদের সঙ্গে আছে আমি রেজওয়ান হক। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তারা জানেন চারদিকে যা ঘটে চলেছে তা নিয়ে আলোচনা বিশ্লেষণের অনুষ্ঠান এটি। এই মুহূর্তে কি ঘটছে বাংলাদেশে সেটাও আপনারা সবাই জানেন। আজকে সেই বিষয় নিয়েও আমরা নিশ্চয়ই কথা বলবো। আর এই অনুষ্ঠানে আজকে যারা আমার সঙ্গে আমাদের অতিথি হিসেবে রয়েছেন, আসুন তাদের সঙ্গে প্রথমে আমরা পরিচিত হই। আমার ডান দিকে রয়েছেন জনাব মহিউদ্দিন খান বাদল, জাতীয় সংসদের সদস্য এবং জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি। আমাদের মধ্যে আরও রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নিজেরা করি সমন্বয়কারী খুশি কবির, রয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না এবং দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। অতিথি আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি যেটি বলছিলাম, চারদিকের ঘটনা নিয়ে এই অনুষ্ঠান। আপনারা তো আমাদের সাধারণ মানুষ তো বটেই জানেন, আপনারা আরও বেশি করে জানেন। আপনারা নিজেরা অনেকে রাজনীতি করেন, অনেকে রাজনীতির গভীর পর্যবেক্ষক। তো তারপরও আলোচনা একটু রিফ্রেশ করার জন্যে, বিশেষ করে সর্বশেষ পরিস্থিতি কি, আজকের পরিস্থিতি কি, তা নিয়ে একটি ছোট্ট ক্লিপিংস আমাদের আছে। শুরুতে আমরা একটু দেখে নেব সেটি, তারপরে আমরা আলোচনা শুরু করব। প্রতিদিনই দেশে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটছে। কোথাও গাড়ি ভাঙচুর, কোথাও মারা হচ্ছে পেট্রোল বোমা, আবার কোথাও আগুন দেয়া হচ্ছে। আর এতে মারা যাচ্ছে সাধারণ মানুষ, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। গত 5 জানুয়ারি থেকে চলা অবরোধে সহিংসতায় মারা গেছে কমপক্ষে 18 জন। শরীরে কোথাও আগুন নাই, শুধু মুখে একটু কিন্তু শ্বাসনালী পড়ে গেছে, সেটুকুই বাঁচানো যায় না, অনেক সময় মারা যায়। স্বজনের কান্নায় ভারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। রাজপথে যত দীর্ঘ হচ্ছে অবরোধ, ততই এখানে বাড়ছে পোড়া মানুষের সংখ্যা। হরতাল অবরোধের মতো কর্মসূচিতে প্রথম আঘাতটাই আসে পরিবহন খাতের উপর। এবারেও অবরোধকারীদের টার্গেটে পরিণত হয়েছে দেশের পরিবহন খাত। বিশেষ করে ট্রাক ও কাভার্ড ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ফলে ধস নেমেছে পণ্য পরিবহনে। ছোট বড় মিলিয়ে 1.25 লাখ যানবাহনের 60%-এরও বেশি অলস বসে আছে বর্তমানে। 20 দলের সমাবেশের অনুমতি নাকি সংলাপের আহ্বানের সাড়া, সরকার কোন দাবি মেনে নিলে অবরোধের অবসান হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি নেতারা এক একজন এক এক রকমের জবাব দেন। এই বিষয়ে বেগম জিয়া নিজেও জানেন না, আমরাও কেউ জানি না, সরকারও জানে না। তবে সরকার এটিকে ইচ্ছা করলে শেষ করতে পারে। অ্যাটলিস্ট যে জনসভাটা করবার জন্য উনি ওই অবরোধ ব্যবস্থাপনাকে নিয়ে গেলেন, সেই জনসভাটা যদি নির্বিঘ্নে করার সুযোগ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার কাছে জননেত্রী হিসাবে যা বক্তব্য দেয় সেটা তিনি দেবেন। আমি তো এটা স্থির করে বলতে পারবো না, তিনি শি ইজ দ্য নেত্রী অফ 20 দলীয় ঐক্যজোট। যতদিন পর্যন্ত সরকার দেশে গণতন্ত্র কায়েম করার জন্য এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ না করবেন, সিদ্ধান্ত না নেবেন, ততদিন পর্যন্ত অবরোধ চলবে। আমরা কি ঘটে চলেছে দেশে সেটা কিছুটা দেখলাম, সেই সঙ্গে দেখলাম রাজনীতিবিদদের কিছু বক্তব্য। এর বাইরে আরও যা রয়েছে সেটাও আপনারা জানেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও তার গুলশান অফিসে রয়েছেন এবং গত রাতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব রিয়াজ রহমান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। আমি জনাব মহিউদ্দিন খান বাদল, আপনাকে দিয়ে শুরু করতে চাই একটি বিষয় নিয়ে। আপনি হয়তো খেয়াল করেছেন যে আপনার একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যেটি আপনি 14 দলের সভা শেষে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন গুলির বিষয়ে। এটি আপনি নিশ্চয়ই খেয়ালও করেছেন যে এটি নিয়ে যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, বিশেষ করে জনাব রিয়াজ রহমানের ঘটনাটি ঘটার পরে। আপনি বলেছেন পায়ে গুলি করতে, যেটা আমরা দেখেছি মিডিয়া, আপনি এখানে উপস্থিত আছেন, আপনি আরও ভালো বলবেন এখানে পরিষ্কার করে, পায়ে গুলি বা তারপরে প্রয়োজন হলে বুকে গুলি করা ইত্যাদি। তো যদি আপনি এটা বলে থাকেন, এইটি কি অনেক শক্ত অবস্থান হয়ে গেল না? পরিস্থিতিটাকে তো সমাধানের দিকে না গিয়ে যদি সংঘাত বাড়িয়ে দেয় কিনা এই ধরনের বক্তব্য? ধন্যবাদ। দেখুন, প্রথমে এটা বলার সুযোগ করে দিয়ে আপনি একটা ভালো কাজ করেছেন। আমি নিজেই খুব বিক্ষুব্ধ। আমি যা বলিনি তা যদি খুব ফলাও করে প্রচারিত হতে থাকে, তাই সেটাও একটা বড় ধরনের অন্যায়। কারণ আমি যা বলেছি দ্যাট ইজ রেকর্ডেড, কারণ প্রেস কনফারেন্সের কথা ছিল সেটা। তো সেখানে আমি যে কথাটি বলেছি তা ছিল এই
যে বর্তমান যে আন্দোলনটা হচ্ছে এটাকে গণ আন্দোলন বলা যায় না। এই আন্দোলনের চরিত্রটা সন্ত্রাসী। যেভাবে মানুষ মরছে, পোড়ানো হচ্ছে বা স্লিপার তুলে নেওয়া হচ্ছে, এই সমস্ত কাজগুলো সন্ত্রাসী কার্যক্রম। তখন আমি বলেছি প্রত্যেকটি সন্ত্রাসী কার্যক্রম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে, অ্যান্ড ল এনফোর্সিং অথরিটি সন্ত্রাসের মাত্রা অনুযায়ী আচরণ করে। সেই আচরণ লাঠিপিটা হতে পারে, সেই আচরণ পায়েগুলি হতে পারে, কিংবা সেই আচরণ বুকেগুলি হতে পারে। আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর আমি যা বলেছি আমি এখনো বলছি, দ্যাট ইজ দ্য পেনাল কোড অফ বাংলাদেশ, দ্যাট ইজ দ্য পেনাল কোড অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ইজ দ্য ব্রিটিশ পেনাল কোড। এটার মধ্যে রং দিয়ে আমি কারো বুকে গুলি করতে বলেছি নাও, এ ধরনের কথা আমি বলি না, বলিনি। আমি একটি সাধারণ প্রক্রিয়া তুলে ধরেছি, এবং এই প্রক্রিয়ায় অগ্রসর হওয়া ছাড়া যদি সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্ব অনুযায়ী সরকারকে এভাবে বিহেভ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি ভালো হলো আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিলেন। আমার মনে হয় যে নিয়ে যদি কোনো বিভ্রান্তি যেটা তৈরি হয়েছে সেটি দূর হবে। তো আমরা তো সবাই জানি পরিস্থিতিটা, আমরা কিছুটা দেখেছিও। খুশি কবির, আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থা তো আসলে কেউই আমরা চাই না, এবং এটি আর একদিনও চলুক সেটাও আমরা কেউই চাই না নিশ্চয়ই। তাহলে এখন কি করা যায়, মানে এর সমাধান কোথায়? সমাধান রাজনৈতিক দলদের কাছে। সরকার এবং যারা এই অবরোধের নামে ডাকার ফলে যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা যেটা পত্রপত্রিকায় দেখি বা টিভিতে শুনি, টকশোতে শুনি, বিভিন্ন জায়গায় শুনি, অপেডগুলো সবগুলো যখন দেখি তখন সবগুলোতেই দেখতে থাকি যে এই বলতে থাকে যে এই আমরা করিনি, এটা ইচ্ছাকৃতভাবে ওই দল করেছে, সরকারি দল করেছে, অথবা সরকারি দল বলে যে এটা যারা অবরোধ ডেকেছে বা হরতাল ডেকেছে তারা করেছে। আমার কথা হলো যে এই সুযোগ যদি নেওয়া হয় যে অবরোধ ডাকার ফলে কিছু সন্ত্রাসী, আমি ধরে নিলাম ওনাদের কথাই যদি আমি গ্রহণ করলাম যে দুই দলের কোনো ব্যক্তিরাই এটা যদি না করে থাকে, তার মানে কিছু এরকম ফোর্সেস আছে যারা এটাকে ব্যবহার করছে এবং একটা সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করছে। এই যেটা করছে, এবং মানুষের জীবন কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানকার সাধারণ মানুষ। আমার সামনে কালকে একটা বাস পড়ছিল, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, বা দিকে ট্রাফিক চলছে, মানে এখন এই অবস্থা হয়ে গেছে যে আমাকে আমার কাজে যেতে হবে, আমাকে আমার বাসায় যেতে হবে, আমাকে আমার রিক্সা চালাতে হবে, আমাকে বাসে করে আমার অমুক জায়গায় যেতে হবে, এখন আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি জীবনটা ঝুঁকি নিয়ে। এটা তো একটা দেশের কোনোভাবেই কোনো কাম্য হতে পারে না। আর রেসপন্সিবল পলিটিক্স আমরা চাচ্ছি, আমরা রাজনীতি অবশ্যই চাই, আর আমরা চাই এই দেশ রাজনৈতিক দলই চালাক, আমরা অন্য কোনো শক্তি এসে দেশ চালাক, আমরা মানে সরকার চালাক সেটা আমরা চাই না। আমরা কিন্তু রাজনীতি হতে হবে গণমানুষের পক্ষে এবং খুবই রেসপন্সিবল রাজনীতি। আপনি বলছেন যে সংকট যারা তৈরি করেছে সেই রাজনীতিবিদদেরই আসলে সমাধান, হ্যাঁ, রাজনীতিবিদদেরই করতে হবে। ধন্যবাদ। আমাদের ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হতে না হতেই একজন দর্শক যোগ দিয়েছেন টেলিফোনে, আমরা একটু তার ফোনটা নেই, তারপরে আসবো বাকি অতিথিদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার পরিচয় দিয়ে তারপরে আপনার প্রশ্ন। জি জি, আমি কাউসার চৌধুরী বলছিলাম চিটাগাং থেকে। বলুন। জি, বলছিলাম যে বর্তমানে বিরোধী দলের মানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি চলছে, এরকম পরিস্থিতি আমরা দেখেছিলাম 1996 সালেও। তো এই অবস্থা চলতে থাকলে আমরা দেশের সাধারণ নাগরিক আমরা কোথায় যাব? আমরা চলতে ফিরতে, রাস্তাঘাটে সমস্ত মানে সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি। তো এইভাবে যদি চলতে থাকে আমরা তো মানে গৃহবন্দী হয়ে থাকে ছাড়া আর কোনো পথ দেখছি না। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমরা কোথায় যাব? বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে। ধন্যবাদ জনাব কাউসার সাহেব, আমরা আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের অতিথিরা এই বিষয়টা নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করছি। জনাব মান্না,
শুরুতেই শেষে যারা হয় যে আলোচনা সেই সমাধানের টাই দিয়ে আমরা শুরু করেছি, এবং একজন দর্শক বললেন এটি কিন্তু বাংলাদেশের সব মানুষেরই বক্তব্য। তো একটি যে সমাধানের প্রসঙ্গে খুশি আপা বলেছেন যে রাজনীতিবিদদেরই এটা করতে হবে, তা তো বটেই, এটা তো আর সাধারণ মানুষ কি আর কোনো ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে? ধরেন যদি আপনি একটা আদর্শ অবস্থা ভাবতে পারতেন তাহলে খুশি আপা যেরকম করে বলেছেন এই কথাটা একদম শতকরা 100% সমর্থন করে দায়িত্ব শেষ করে দেওয়া যেত। এখন রাজনৈতিক দল বলতে আপনি যদি বলেন এই ব্যাপারে দায়িত্ব সিপিবি আর বাসদের, তাদের কোনো দায়িত্ব নেই এখানে ওই অর্থে সলিউশনের জন্য। এখানে বিবদমান দুটো দল বা জোট তাদের দায়িত্ব, কিন্তু তারা নিজেদের থেকে কোনো উদ্যোগ নিয়ে এটা সমাধান করবেন এরকম আশা করবার কোনো জায়গা আমি দেখছি না এখন পর্যন্ত যেভাবে গেছে। আপনি যদি পক্ষপাতহীনভাবে নির্মোহভাবে এটা একটা সমাধান চান, যেটা চাওয়া উচিত যদি আমি দেশের মানুষ হই, তাহলে আপনাকে এই ঘটনার মূলে যেতে হবে। সেই মূল থেকে এটা কোন জায়গাতে আসো সেটা বুঝে কোন কোন জায়গাতে সলিউশনটা করা যেতে পারে সেটা দেখতে হবে। আমি আপাতত মূলের কথা বলছি না, কারণ পরিস্থিতিটা এখন এরকম গভীর। আমি মনে করছি যে পত্রপত্রিকা যেরকম করে লিখেছে প্রতিদিন 1600 থেকে 2000 কোটি টাকার লোকসান হচ্ছে প্রতিদিন, এবং এটা বাড়বে, কমছে যে সেরকম নয়। এবং যে যেরকম করেই বলুক না কেন সরকার পক্ষ এতদিন ধরে কিন্তু বলেছে বিএনপি কোনো আন্দোলন করার যোগ্যতাই রাখে না, ওরা কিচ্ছু করতে পারবে না, ওরা শুধু কথাবার্তা বলবে। এখন তারা বলছে যে আন্দোলন করছে তাতে এই ক্ষতি হচ্ছে, সেটাকে তারা সহিংসতা বলছেন, তার মধ্যে সহিংসতার উপাদান আছে, সেটা আপনি নিশ্চয়ই নিন্দাও করবেন, কিন্তু বাস্তবটা হচ্ছে দেশে একটা অচল অবস্থা তৈরি হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। দায়িত্বকারীটা সমাধান করবার জন্য আমি মনে করি যিনি স্টিয়ারিং আছেন তারই দায়িত্ব, সেটা সরকারের দায়িত্ব। সরকার কি করবেন? প্রথম আপনাকে স্বীকার করতে হবে যে এটা একটা সমস্যা, এবং সমস্যাটা শুরু হয়েছে ওই এর আগে কাঁচপুরের জনসভা পর্যন্ত যা হয়েছে বড় সমস্যা হয়নি, গাজীপুর থেকে সমস্যা, ঢাকা এসে সেটা একেবারে জমাট বেঁধেছে, এবং এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন তার অফিসের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন। ফার্স্ট হচ্ছে তার এটা ছেড়ে দিতে হবে, আপনি তাকে অবরুদ্ধ রাখতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে মানে একটি প্রশ্ন আমি প্রসঙ্গে করতে চাই, যেটি সরকার বলছে সেই প্রসঙ্গে যদি আপনি বলেন যে বলা হচ্ছে যে তিনি এখন আর অবরুদ্ধ নন, তিনি যদি চান তাহলে তিনি তার বাড়িতে ফিরে যেতে পারেন। এটি বলার পর থেকে কিন্তু আমরা কোনো বেগম জিয়ার পক্ষ থেকে দেখি নাই যে তিনি বেরোতে চেয়েছেন, তিনি বেরোতে পারেন নাই। সুতরাং তাকে কি এখন অবরুদ্ধ বলা যাবে কিনা? আমরা যে ট্রাক দেখি যে যেরকম করে জবাবটা দিয়েছে, মানে আপনি এখন প্রশ্ন করলেন কিছু যদি মনে না করেন, আপনারা প্রথম যে একটা দেখালেন, ফুটেজ দেখালেন, এই একই রকম মনে হলো আমার, শুধু সহিংসতাই, বাকি কিছু দেখাননি। ওখানে রিয়াজ রহমানকে দেখাননি, রিয়াজ রহমান হসপিটাল হচ্ছে সেরকম দেখান। এখনো প্রশ্ন করলেন, আপনি বলেছেন, এখন আপনি যে প্রশ্ন করলেন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি, উনি অফিস থেকে বাসায় যেতে পারবেন কেন? উনি অফিস থেকে নিউ মার্কেট যেতে পারবেন না? চিটাং যেতে পারবেন? ঢাকা অন্য কোনো জেলায় যেতে পারবেন? বাজার করতে যেতে পারবেন? নাই করে দিছে যে উনি আর কোথাও যেতে পারবেন না। তার মানে অবরুদ্ধ নয় কাকে বলে? আপনি অফিসে তাকে অবরুদ্ধ করেছেন, বলেছেন তুমি যদি ভালো লাগে তাহলে বাসায় অবরুদ্ধ থাকতে পারো। আমি তো মিনিংটা তাই দেখছি, একবারও দেখছি উনি কি তার অফিস যেতে পারবেন? তার যে বিএনপির অফিস আছে, আমি বিএনপির চেয়ারপারসনের পক্ষে কথা বলবার জন্য আসিনি, কিন্তু আমি যে কোনো মানুষের অবাধ চলাফেরা করবার অধিকার আমাদের দেশের কনস্টিটিউশনে স্বীকৃত, আপনি সেটা তো আটকাতে পারেন না। তার চলাফেরার ফলে এমন কোনো মানে পরিস্থিতির তৈরি হয়নি ইতিমধ্যে যা একদম রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আচ্ছা, আমরা বিস্তারিত পরে যাব। আপনি বলেছেন যে ঘটনার নিয়ে সূত্রপাত, মূলে যেতে হবে ঘটনার, যদি সমাধান আমরা করতে চাই। আমরা আরো বিস্তারিত এই বিষয়ে আসবো। ডক্টর রেজওয়ান সিদ্দিকে যাবার আগে আপনাদেরকে দেখেই আজকে বোধহয় অনেক বেশি ফোন আসছে, আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আমি আসবো, সুনির্দিষ্ট কিছু জিজ্ঞেস করবেন না, আমি আলোচনাটা করতে চাই। না করবেন, আমি একটা ফোন নিয়ে নিই, আর একটা ফোন আসছে তারপরে করবেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জীবন চৌধুরী বলছি মোহাম্মদপুর থেকে, ঢাকা। জি বলুন। জি, আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, উনি যদি শক্ত হাতে এবং খুব শক্তিশালী হাতে যদি এই জ্বালাও পোড়াও এগুলো নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে সমঝোতার পথে চলে আসুক। যদি উনি সঠিকভাবে আমাদের নিরাপত্তা দিতে না পারেন, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা ঘরে বেরোতে পারি না, বোমা হামলা চলছে, উনি কি নিয়ন্ত্রণ করতেছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্ন তুলেছেন আমার মনে হয় যে
আমি জনাব বাদলের কাছে এই প্রশ্নের জবাবের জন্য আসবো পরে। তার আগে ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আমি একটু পর্যায়ক্রমে আসতে চাই। প্রথম কথা হলো যে জনাব মাইনুদ্দিন খান বাদল যে প্রশ্নটা, তার যে কথা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম বা আপনি শুরু করেছিলেন, সেটা হলো বুকে গুলি করতে হবে। আমাদেরও বয়স হয়েছে, পাকিস্তান আমল থেকে কোনো আমল পর্যন্ত এ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এরকম কোনো কথা বলেননি যে কেউ যদি ডিসওবেডিয়েন্ট হয় তাহলে তার বুকে গুলি করে দাও, এ কথা কেউ বলেন। করেছে হয়তো, কিন্তু কেউ বলেননি। কিন্তু উনি বলছেন যে প্যানাল কোডে আছে, হয়তো সুপ্ত অবস্থায় ছিল, কোনোদিন কেউ আমাদেরকে জানায়নি যে বুকে গুলি করে দাও। কিন্তু বাদল সাহেব সেটা কিন্তু আমাদের জানিয়ে দিলেন যে এরপর থেকে এই আন্দোলনকারীদের বুকে গুলি করে দেওয়া হবে। বুকে যে গুলি করা হয় নাই কখনো তা আমি বলছি না, কিন্তু এই যে এটাকে কি আমরা রাজনৈতিক শিষ্টাচার বলবো না অধ্যত্ব বলবো? যেটা উনি বলছেন যে প্যানাল কোডে আছে, ফাইন, প্যানাল কোডে তো আজ থেকে নেই, ব্রিটিশ আমল থেকে আছে। তাহলে এই গরম দেখানোর প্রয়োজনীয়তাটা কি সেটা আমার কাছে খুব স্পষ্ট নয়, যে কেন এই গরমটা দেখাতে হবে যে বুকে গুলি করে দেওয়া। দিচ্ছেই তো সরকার বিভিন্ন স্থানে যখন প্রয়োজন গুলি করে দিচ্ছে। কিন্তু এর মাধ্যমে যে শক্তির বা ক্ষমতার যে দম্ভের বহিঃপ্রকাশ ঘটে, সেটা কিন্তু একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এক্সপেক্টেড না। অলওয়েজ ঠিক আছে, গুলি করার ক্ষমতা আপনার আছে, কিন্তু এই বলে আমি সাধারণ নাগরিককে শাসিয়ে দেবার কোনো প্রয়োজন বোধহয় নাই, সেটা আমি বলতে চাচ্ছি। আর একটা জিনিস আপনি যেটা বললেন, যে যেটা মান্না ভাই এখানে একটা জবাব দিয়েছেন, যে বিএনপি চেয়ারপারসন উনি ইচ্ছে করলে বাসায় চলে যেতে পারেন। মান্না ভাই খুব সঠিকভাবে এই প্রশ্নটা বলেছেন। এর আগেও আমি এই প্রশ্নটা উত্থাপিত হতে দেখেছি যে উনি ইচ্ছে করলে বাসায় যেতে পারেন, এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুব স্পেসিফিক্যালি বলেছেন যে না, উনি বাসায় যেতে পারবেন, কিন্তু উনি যদি নয়াপল্টন যেতে চান তাও উনি পারবেন না। কেন পারবেন না? কারণ উনি তো একজন নাগরিক হিসেবে, এবং কোন আইনে তাকে ঘরের মধ্যে এইভাবে বন্দী করে রেখেছেন, উনি যদি বন্দী হওয়ার উপযুক্ত হয়ে থাকেন, সেই ধরনের কোনো কাজ করে থাকেন, তাহলে অ্যারেস্ট করেন, ডিক্লেয়ার করেন যে শি ইজ অ্যারেস্টেড। কারণ এর আগেও তো ১/১১ সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়কে তো অ্যারেস্ট করেছিল, এবং ঘোষণা করা হয়েছিল যে তারা অ্যারেস্টেড। বুঝলাম যে তারা অ্যারেস্টেড। খালেদা জিয়া আজকে অ্যারেস্টেডও না, আবার শর্তটা হলো এই যে উনি বাসা পর্যন্ত যেতে পারবেন। মান্না ভাই তো ঠিকই বলেছেন, কেন উনি নিউ মার্কেট যেতে পারবেন না? কেন উনি কেন নয়াপল্টন অফিসে যেতে পারবেন না? উনি কেন এই ঘর থেকে বেরিয়ে ওনার যেখানে খুশি সেখানে যেতে পারবেন না? একজন সাধারণ নাগরিকের, একজন রাজনৈতিক নেতার এটা তো তার অধিকার। সেই হিসাবে তাকে সেই হিসাবে অবরুদ্ধ বলা যায়। সেই হিসেবে তিনি অবরুদ্ধ, এবং তাকে আসলে এই যে কথাটা বলা হচ্ছে যে উনি ইচ্ছা করলে যেখানে বাসায় চলে যেতে পারেন, এগুলো এটা মকারি, এবং এটার কোনো মানে হয় না আসলে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটা বিরতির সময় হচ্ছে আমাদের, আমরা বিরতি নেব। তারপরে জনাব বাদল যে দ্বিতীয় দর্শক যে প্রশ্ন করেছেন সে ব্যাপারে আপনার কাছ থেকে জবাব আশা করব। সেই সঙ্গে জনাব রেজওয়ান সিদ্দিকী সহ আমাদের বাকি অতিথিরা যেটা বলেছেন 96 এর ব্যাপারেও একটু আনতে চাচ্ছি এখানে। নিশ্চয়ই আনবেন। আমরা আরো বেশ কিছুক্ষণ সময় আছে আমাদের আলোচনা করবার। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি অল্প সময়ের জন্য, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকছেন।